ডিসেম্বর নাকি জানুয়ারি কোন মাসে গাড়ি কেনাটা ঠিক হবে সেটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার আমাদের মধ্যে কিছু মানুষ এরকম আছেন যাদের জন্য ডিসেম্বর মাসে গাড়ি কেনাটাই হচ্ছে বেশি বেনিফিশিয়াল, আবার কিছু মানুষ এরকমও আছেন যাদের জন্য জানুয়ারি মাসে গাড়ি কেনাটা যুক্তিযুক্ত। এবার অনেকে মনে করেন যে আমি ডিসেম্বর মাসে গাড়ি কিনবো কেন, এক মাস পরেই পরের বছর এসে যাচ্ছে, পরের বছরে যদি আমি গাড়ি কিনি তাহলে নতুন ম্যানুফ্যাকচারিং ডেটের গাড়ি আসবে, নতুন ভিন নাম্বার হয়ে আসবে, তাহলে আমি গাড়িটা যখন কয়েক বছর ইউজ করার পর বিক্রি করতে যাব তখন বেটার রিসেল ভ্যালু পাবো। তো ম্যাক্সিমাম ভারতীয়রা এই রকমভাবেই ভাবেন, আর সেই জন্যেই ডিসেম্বর 2024-এ যতগুলো গাড়ি বিক্রি হয়েছিল ভারতবর্ষে তার থেকে অনেক বেশি গাড়ি বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। 4,01,038টা গাড়ি বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ 3,21,345খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 80,000-এর মতো সেল বেশি হয়েছে, 25% মতো মার্কেট গ্রোথ হয়েছে। তো 14 নম্বরে চলে যাই। 14 নম্বরে হচ্ছে জিপ। জানুয়ারি 2025-এ 310খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। ডিসেম্বর 2024-এ 286খানা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 8%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। মানে আগেও কম ইউনিটই সেল হতো, জানুয়ারি 2025-এও কম ইউনিটই সেল হচ্ছে। ইনফ্যাক্ট জিপের কিছু গাড়িতে তো ডিসকাউন্টও চলছে। ফেব্রুয়ারি মাসে শোনা যাচ্ছে যে আপ টু 2,70,000 টাকা অবধি জিপ কম্পাসে ডিসকাউন্ট দেবে। জিপের যে মেরিডিয়ান গাড়িটা আছে তাতে আপ টু 2,30,000 টাকার মতো ডিসকাউন্ট দেবে। ইনফ্যাক্ট জানুয়ারি মাসে জিপের যে শেরোকি গাড়িটা ছিল সেটা আপ টু 3 লাখ টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল বলে শোনা যাচ্ছিল। তো এই ডিসকাউন্টটা দিচ্ছে কেন? স্বাভাবিকভাবেই ডিসকাউন্ট দেওয়ার কারণই হচ্ছে যাতে পুরনো যে সমস্ত স্টকগুলো আছে সেই স্টকগুলো বেরিয়ে যায়, নতুন স্টক যাতে ঢোকে। এবার এইগুলো কোন কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বলুন তো? ধরুন একটা কোম্পানি, আমি কোনো নাম নিচ্ছি না কোনো গাড়ির কোম্পানির, ধরুন একটা গাড়ির কোম্পানি হিউজ পরিমাণে গাড়ি বানায়, ম্যানুফ্যাকচার করে। এবার তাদের যে ম্যানুফ্যাকচার করার জন্য যে সমস্ত পার্টসগুলো বা স্পেয়ার পার্টসগুলো লাগে সেগুলো তো সব কিছু ইন হাউসে তৈরি হচ্ছে না, কিছু কিছু বাইরে থেকেও আনছে। অমুক কোম্পানি থেকে ধরুন গাড়ির হেডলাইট টানাচ্ছে, তমুক কোম্পানি থেকে ধরুন গাড়ির ড্যাশবোর্ড টানাচ্ছে। তো এরকমভাবে বিভিন্ন কোম্পানি থেকে কিছু কিছু স্পেয়ার পার্টস এনে, কিছু কিছু জিনিস এনে আবার ইনহাউস কিছু তৈরি করে সেগুলোকে অ্যাসেম্বল করে গাড়িটা বানাচ্ছে। এবার যখন এই অর্ডারটা করে অন্যান্য কোম্পানিতে স্পেয়ার পার্টসগুলো, তখন ধরুন হিউজ পরিমাণে সে স্পেয়ার পার্টস আনিয়ে নিচ্ছে। তার জন্য কি হচ্ছে, স্পেয়ার পার্টসের যে অবভিয়াস রিজন, স্পেয়ার পার্টসের যে দাম আছে সেই দামগুলোতেও একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। এবার গাড়িটা যখন তৈরি হচ্ছে আলটিমেটলি ম্যানুফ্যাকচারিং কস্টটা কমে যাচ্ছে। এবার হিউজ পরিমাণে গাড়ি ম্যানুফ্যাকচার হয়ে গেল, এবার ডিমান্ড তো অত নেই, ডিমান্ড ধরুন 70-80টা আছে, গাড়ি তৈরি হয়েছে 100টা। এবার বাকি যে 20-30খানা গাড়ি এক্সট্রা তৈরি হয়ে গেছে সেগুলোকে এবার ডিসকাউন্ট দিতে আরম্ভ করেছে, কারণ ওরা অলরেডি ডিসকাউন্টেড রেটে মালগুলো কিনেছিল। সুতরাং যদি গাড়িগুলো অরিজিনাল প্রাইসে বিক্রি হয়ে যায় তো ভালো, না হলে বছরের শেষে ওরা ডিসকাউন্টে বার করে দিচ্ছে যাতে স্টক খালি হয়, নতুন গাড়ি আবার তৈরি হয়, নতুন যাতে কারখানাটা যাতে চলতে থাকে বা চালিত থাকে। তো এই কনসেপশানে ওরা ডিসকাউন্টগুলো দিয়ে থাকে। কিন্তু এই যে জিপ গাড়িটা, ওদের তো না হিউজ পরিমাণে প্রোডাকশান হচ্ছে, সুতরাং ওরা এই যে ডিসকাউন্ট দিচ্ছে তার মানে দুটো মেসেজ যাচ্ছে। একটা হচ্ছে যে ওদের প্রফিট কমে যাচ্ছে, কারণ ওরা তো ডিসকাউন্ট দিচ্ছে, 2-3 লাখ টাকার মতো ডিসকাউন্ট দিলে কি কোম্পানির প্রফিট কমে যাবে। এবার কোম্পানির যদি প্রফিট কমে যায় তাহলে দুটো জায়গায় কম্প্রোমাইজ হতে পারে। এক হচ্ছে যে সেকেন্ড বার ওরা যখন গাড়ি তৈরি করবে স্পেয়ার পার্টসে কম্প্রোমাইজ করতে পারে, লো কোয়ালিটির স্পেয়ার পার্টস দিতে পারে। আমি বলছি না জিপ দিচ্ছে, কিন্তু এই পসিবিলিটিগুলো তৈরি হচ্ছে। সেকেন্ড হচ্ছে কি, যে ওদের এমপ্লয়ি যেটা আছে সেই এমপ্লয়ির যে স্যালারি কাট হতে পারে কিংবা ওরা বহিষ্কার হতে পারে। তো আলটিমেটলি ওদের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। সুতরাং আমি এটা কখনোই মনে করব না যে কোনো কোম্পানি যাদের সেল হিউজ পরিমাণে হচ্ছে না তারা ডিসকাউন্ট দিয়ে মাল বার করুক। যাই হোক, 13 নম্বরে চলে যাই। 13 নম্বরে হচ্ছে স্টেলান্টিস গ্রুপেরই সিট্রয়েন গাড়ি। জানুয়ারি 2025-এ 470খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। ডিসেম্বর 2024-এ 566খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 17%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। এবার সিট্রয়েনের যে সমস্ত গাড়িগুলো আছে তার মধ্যে বেশিরভাগ গাড়ি কিন্তু একটু কম দামের গাড়ি। কম দামের গাড়ি মানে এই নয় যে সস্তার গাড়ি, কিন্তু ওরা মারুতি, টাটা, হুন্ডাই এই সমস্ত গাড়ি, বাজেট যে গাড়িগুলো আছে তার সাথে ম্যাচ করে ওরা চলার চেষ্টা করছে। ওদের যে C3 আছে, EC3 আছে, C5 আছে, ব্যাসাল্ট আছে, এই সমস্ত গাড়িগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু তা সত্ত্বেও এদের সেল বিশাল কিছু হচ্ছে না। এর কারণ হচ্ছে এদের সার্ভিস সেন্টার প্রথমত কম আছে,
এদের যে শোরুম আছে সেটা কম আছে। সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে সেটা একটু লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে যে নতুন যে সমস্ত গাড়িগুলো লঞ্চ করছে না, টাটার বলুন, মাহিন্দ্রার বলুন, সব গাড়িগুলো কিন্তু ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে 5 স্টার রেটিং পাচ্ছে। যেমন টাটা পাঞ্চের যে ইভি গাড়িটা আছে, টাটা নেক্সান তার আগে 5 স্টার রেটিং পেয়েছিল, টাটার যে সাফারি আছে, হ্যারিয়ার আছে, এগুলো 5 স্টার রেটিং পেয়ে এসছে ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে। তার উপর আবার মাহিন্দ্রার XUV 400 যে ইভি গাড়িটা, সেটাও 5 স্টার রেটিং পাওয়া গাড়ি। থার রক্স 5 স্টার রেটিং পাওয়া গাড়ি। রিসেন্টলি ওদের যে BE6 গাড়িটা আছে মাহিন্দ্রার, কিংবা XCV9 গাড়িটা আছে, সেই গাড়ি দুটোও কিন্তু ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে 5 স্টার রেটিং পেয়েছে অ্যাডাল্ট অকুপেন্সিতে এবং চাইল্ড অকুপেন্সিতে। ইনফ্যাক্ট XCV9 গাড়িটা যেটা আছে সেটা তো অ্যাডাল্ট অকুপেন্সিতে 32 আউট অফ 32 পেয়ে গেছে। কিন্তু সেদিক থেকে আপনি সিট্রয়েনের ব্যাসাল্ট গাড়িটা দেখুন, এটা ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে 4 স্টার রেটিং পেয়েছে অ্যাডাল্ট অকুপেন্সিতে এবং চাইল্ড অকুপেন্সিতে। তার আগে নভেম্বর 2024-এ এদের যে EC3 গাড়িটা ছিল সেটা 0 স্টার রেটিং পেয়েছিল গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে। সুতরাং মানুষের মধ্যে একটা ইকুয়েশন কাজ করবে না, যে টাটা মাহিন্দ্রার গাড়ি মানেই হচ্ছে স্টার্ডি গাড়ি, ভালো স্টার রেটিং পাওয়া গাড়ি, 5 স্টার রেটিং পাওয়া গাড়ি। কিন্তু সিট্রয়েনের যে গাড়িটা সেটা অন্যান্য দেশেও 0 স্টার 1 স্টার রেটিং পেয়ে এসছে, আর এখানে ভারত এনসিপিতে 4 স্টার পেয়েছে, তাও আবার সিট্রয়েনের ব্যাসাল্ট। কিন্তু এটা এদের বেঞ্চমার্ক নয়, এদের বেঞ্চমার্ক হচ্ছে 0 স্টার 1 স্টার। তো এই একটা কনসেপশন মানুষের মধ্যে কাজ করবে, আর সেটারই ফলপ্রসূ হচ্ছে এদের সেলস ফিগার সেরকমভাবে বাড়ছে না। কিন্তু এরা যদি সেফটি রেটিংটাকে একটু উন্নত করে দেয় না, তাহলে ডেফিনেটলি সিট্রয়েনের সেলস ফিগার বাড়বে। তো যাই হোক, 12 নম্বরে চলে যাই। আজকে একটু ডিটেলসে বলছি, হ্যাঁ, কারণ বছরের শুরু জানুয়ারি 2025-এর সেলস ফিগার দিচ্ছি, তো একটু ডিটেলসে বলে নেওয়া ভালো। 12 নম্বরে হচ্ছে নিশান 2404খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 2118টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 13.5%-এর মতো মার্কেট গ্রোথ করেছে। কিন্তু নিশান বরাবরই সেম অ্যামাউন্ট অফ গাড়ি সেল করে আসছে। এদের একটাই গাড়ি নিশান ম্যাগনাইটের যে CVT ভার্সান রয়েছে কিংবা ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে, সেটা মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্টে বিক্রি হয়েছে। ইনফ্যাক্ট এদের যে CVT আছে, সেই CVTর প্রত্যেকটা ভেরিয়েন্টই কিন্তু খুব ভালো ভেরিয়েন্ট। এদের এক্সটেল গাড়িও আছে, কিন্তু এক্সটেল গাড়ি সেরকম পরিমাণে বিক্রি হচ্ছে না। নিশানের তরফ থেকে বলা হয়েছে যে 2টো বড় গাড়ি এরা লঞ্চ করতে পারে ইন্ডিয়াতে, কিন্তু নিশান আগে বহুবার কথা দিয়েছে, বহুবার কথার ফেল হয়েছে, কথা রাখতে পারেনি। তো সেইটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে নিশান কি কমিটমেন্ট দিয়েছিল আর তার বদলে কি জিনিস ওরা আনতে পারেনি বা কতবার ওরা ফেল হয়েছিল, সেইটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা যদি দেখতে চান, প্রচণ্ড বোরিং ভিডিও, কিন্তু যদি দেখতে চান তাহলে এখানে আই বাটনে যদি না হয় তাহলে আমি ভিডিও শেষে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। 11 নম্বরে হচ্ছে রেনো 2780খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ 2881খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 3.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। রেনোর তো বেশি গাড়ি নেই, কিগার আছে, কুইড আছে আর ট্রাইবার আছে, এই 3টে গাড়ি নিয়েই ওদের সংসার। কিন্তু কথা হচ্ছে যে রেনোর তরফ থেকে একটা ডাস্টার গাড়ি লঞ্চ করা উচিত ছিল, কারণ এরা অতীতে বহু ভালো ভালো গাড়ি ডিসকন্টিনিউ করেছে। রেনো স্কালা করেছে, রেনো ক্যাপ্টার করেছে, লজি করেছে, ডাস্টার করেছে, কিন্তু এই গাড়িগুলো ডিসকন্টিনিউ করে যে সমস্ত গাড়িগুলো এখন আছে সেই গাড়িগুলো কিন্তু ওই গাড়িগুলোর রিপ্লেসমেন্ট নয়। সুতরাং ডাস্টার গাড়ি তো রেনোর অবভিয়াসলি আনা উচিত। আর এদের তরফ থেকে একটা নতুন জিনিস করা হয়েছে, রেনোর যে শোরুমটা আছে, এদের চেন্নাইয়ে যে আম্বাটুর ডিলারশিপ পয়েন্টটা আছে, সেটা নতুন করে এরা রিভ্যাম্প করেছে। রিভ্যাম্প মানে আর কিছুই নয়, আর্কিটেকচারাল যে ফরম্যাট আছে সেটা কিছু চেঞ্জ করেছে। মানে এরা আফটার সেলস রিসেপশনের যে লাউঞ্জ করেছে সেটা নতুন করে বানিয়েছে, তারপর 2D রেনোর লোগো লাগিয়েছে, এছাড়া এদের সার্ভিস পয়েন্ট তৈরি করেছে। এদের তরফ থেকে বলা হয়েছে যে এরা সুপিরিয়ার বাইং এক্সপিরিয়েন্স দেবে। সুতরাং নতুন করে এদের শোরুমটাকে সাজানো হয়েছে। এবার এরকম কথা চলছে যে 2025-এর মধ্যে এরা 100খানা যে শোরুম আছে সেই শোরুমকেই এরকম নতুন আর্কিটেকচারাল রিভ্যাম্প করবে, এবং 2026-এর মধ্যে ওরা টোটাল যে 380খানা শোরুম আছে সবকটাতেই এরকম রিভ্যাম্প করবে। তো এই নতুন আর্কিটেকচারাল যে রিভ্যাম্পটা, সেটাকে বলা হচ্ছে নিউ আর্ট স্টোর। তো যাই হোক, রেনোর শোরুমগুলোকে নতুন করে সাজালেই হবে না, এদের গাড়িও আনতে হবে, তবেই কিন্তু এদের সেলস বাড়বে। 10 নম্বরে হচ্ছে ফক্সওয়াগন
3,344খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 4,787খানা ইউনিট বিক্রি হয়েছে। স্কডা যেরকম কাইল্যাক গাড়ি লঞ্চ করেছে সেরকম ফক্সওয়াগনেরও একটা সাব 4 মিটার রেঞ্জে একটা গাড়ি লঞ্চ করা উচিত, তাহলে কিন্তু ফক্সওয়াগনেরও সেল আস্তে আস্তে বাড়বে, কারণ এদের এখন লাইন আপে খুব বেশি গাড়ি নেই, 2-3টে গাড়িই আছে। 9 নম্বরে হচ্ছে স্কডা, 4,133টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ 4,554খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 9%-এর মতো ডিগ্রেড করেছে, মার্কেট ডিগ্রোথ করেছে। ইনফ্যাক্ট ফক্সওয়াগনের ক্ষেত্রে 30%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। তবে স্কডার তরফ থেকে চিন্তার কিছু নেই, স্কডার যে কাইল্যাক গাড়িটা আছে সেই কাইল্যাক গাড়িটা যখন বিক্রি হতে শুরু করবে তখন আশা করছি 1,500 থেকে 2,000, ইনফ্যাক্ট মোর দ্যান দ্যাট বিক্রি হতে পারে, 2-2.5 হাজারের মতো সেল এরা আরও বাড়িয়ে দেবে। সুতরাং সেই ক্ষেত্রে স্কডার যে সেলটা সেটা আস্তে আস্তে বাড়বে, এবং কাইল্যাক গাড়িটা যদি আফটার সেল সার্ভিস ভালো হয়, যদি কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো হয়, তখন তার রেসপেক্টে স্কডার যে বাকি গাড়িগুলো আছে সেগুলো সেল হতে শুরু করবে এবং আস্তে আস্তে স্কডার মার্কেটও উঠবে বলে আশা করা যায়। 8 নম্বরে হচ্ছে এমজি, জানুয়ারি 2025-এ 4,455টা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন 7,516খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 40.7%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। আপনি এমজির একটু লাইন আপটা দেখে নিন, ঠিক আছে। এমজির যে হেক্টর গাড়িটা আছে, হেক্টর প্লাস গাড়িটা আছে, সেটা 14 থেকে 18 লাখ টাকার মতো রেঞ্জ আছে, আরও বেশিও আছে। কিন্তু এমজি হেক্টর প্লাস যখন দেখছি, যেগুলো আইস ভেহিকেল যখন দেখছি, তখন স্বাভাবিকভাবেই স্করপিও এন কিংবা এক্সইউভি 700 এই সমস্ত গাড়িগুলোও কিন্তু আপনার মাথায় এসে যায়। এবার আপনি যখন একটু দামি গাড়ি দেখবেন, এমজির গ্লস্টার গাড়িটা, যেটার দাম 40 লাখ টাকা থেকে মোটামুটি শুরু হচ্ছে, তো সেই গাড়িটা যখন দেখবেন তখন তো আপনার অবভিয়াস রিজন ফরচুনার গাড়িটা মাথায় এসে যাবে। সুতরাং এমজি হেক্টর প্লাস এবং গ্লস্টার, এই 3টে গাড়ি যখন দেখতে যাচ্ছে তখন অন্য কোম্পানির একটা অপশান চলে আসছে, যেখানে একটা পসিবিলিটি রয়েছে যে এমজির এই আইস ভেহিকেলগুলো বিক্রি না হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সুতরাং এমজির ক্ষেত্রে আইস ভেহিকেলগুলো কিন্তু মার্কেটে সেরকমভাবে ফুটপ্রিন্ট রাখতে পারছে না। কিন্তু উল্টো দিক থেকে এটাও সত্যি, এমজির যে উইন্ডসার ভেহিকেলটা আছে সেই গাড়িটার কিন্তু সেল ভালোই হচ্ছে। এবার এমজির যেটা করা উচিত সেটা হচ্ছে যে এদের ইভি ভেহিকেলস বা ইলেকট্রিক ভেহিকেলসের দিকে বেশি করে জোর দেওয়া উচিত, যাতে মার্কেটে এরা ইলেকট্রিক ভেহিকেলসের ভালো ফুটপ্রিন্ট রাখতে পারে। এরকম একটা পসিবিলিটি তৈরি হচ্ছে যে বিওয়াইডি ওদের যে প্ল্যান্টটা আছে এমজির, সেই প্ল্যান্টটা ইউজ করে ম্যানুফ্যাকচার করতে পারে ওদের গাড়ি। সুতরাং সেখানে এমজির এটা করা উচিত যে বিওয়াইডির থেকে টেকনোলজি নিয়ে নিজেদের যে ইলেকট্রিক ভেহিকেলস আছে সেগুলোকে আপগ্রেড করা। আর যদি এই আপগ্রেডটা ওরা করতে পারে, বিওয়াইডির সাথে যদি ওরা কোলাবোরেট করতে পারে, তাহলে ডেফিনেটলি এমজির সেল বেড়ে যাবে। টাটার যে ইলেকট্রিক ভেহিকেলস, বিওয়াইডির যে ইলেকট্রিক ভেহিকেলস, সেটা নিয়ে একটা তুল্যমূল্য বিচার করেছিলাম, এবং বিওয়াইডি হিস্ট্রি কী এবং কীভাবে ওরা এগোচ্ছে সেটা নিয়েও ডিটেলসে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। 7 নম্বরে হচ্ছে হন্ডা, 6,103খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ 6,825খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 10%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। হন্ডার কোনো টার্বো ইঞ্জিন নেই, শুধু ন্যাচারালি স্পিরিটেড ইঞ্জিন আছে। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে ওদের যে মার্কেট এক্সপ্যানশন, জানি না ওরা কী ভেবে রেখেছে, সেরকমভাবে কোনো স্ট্র্যাটেজিও নেই যাতে মার্কেটটা আরও এক্সপ্যান্ড করতে পারে। তবে ওরা যে জিনিসটা ভালো করেছে সেটা হচ্ছে ওদের ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, তাতে সিভিটি ট্রান্সমিশন রয়েছে এবং সেটাও হন্ডার। সুতরাং সেদিক থেকে একটা রিলায়েবিলিটি তো আছেই, তবে হন্ডা মনে হয় একটা টার্বো আনলে বেটার হবে। 6 নম্বরে চলে যাই, কিয়া, 25,025টা ইউনিট বিক্রি করেছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 8,957টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 180%-এর মতো মার্কেট গ্রোথ করেছে। 5 নম্বরে হচ্ছে টয়োটা, 26,178টা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024-এ 24,887খানা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 5%-এর মতো মার্কেট গ্রোথ করেছে। টয়োটার যে ফরচুনার গাড়িটা আছে, হাইক্রস আছে কিংবা ইনোভা ক্রিস্টা আছে, এই গাড়িগুলো কিন্তু মেজরলি সেল দিচ্ছে, এবং এদের যে অন্যান্য গাড়িগুলো আছে যেগুলো একটু ছোট সাইজের গাড়ি, যেগুলো মারুতির রিব্যাচ ভার্সন, তার মধ্যে এদের গ্লান্সা কিংবা এদের যে আরবান ক্রুজার গাড়িটা আছে, হাই রাইডার গাড়িটা আছে, সেই গাড়িটাও কিন্তু মোটামুটি সেল দিচ্ছে। তবে এটা ঠিক যে দুটো কোম্পানি, মারুতি এবং টয়োটা, দুজনের মধ্যে কোলাবোরেশন করার ফলে
একটা কোম্পানি তাদের প্ল্যাটফর্ম শেয়ার করেছে, অর্থাৎ মারুতি তাদের প্ল্যাটফর্ম শেয়ার করেছে টয়োটার সাথে, আর টয়োটা ওদের টেকনোলজি যে হাইব্রিড টেকনোলজিটা আছে সেটা মারুতির সাথে শেয়ার করেছে, আর যার ফলে মারুতির যে হাইব্রিড গাড়িগুলো আছে সেগুলো খুব বেশি পরিমাণে সেল হচ্ছে। সুতরাং বুঝলেন তো, প্ল্যাটফর্ম শেয়ার করার ফলে, টেকনোলজি শেয়ার করার ফলে দুটো কোম্পানি কিন্তু বেনিফিটেড হয়ে যাচ্ছে। 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে হচ্ছে টাটা। জানুয়ারি 2025-এ 48,075টা ইউনিট বিক্রি হয়েছে। ডিসেম্বর 2024-এ 44,221টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 8.7%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। কিন্তু তাতে হলো কি, টাটা 2 নম্বর পজিশনে ছিল ডিসেম্বর 2024-এ, সেখান থেকে 4 নম্বর পজিশনে চলে এসছে। এবার টাটার একটু লাইন আপটা দেখা যাক। টাটার যে টিগর গাড়িটা রয়েছে, টিয়াগো গাড়িটা রয়েছে, এটা ছোট সেগমেন্টের গাড়ি, হ্যাচব্যাক, ছোট সিদান সেগমেন্টের গাড়ি। তার থেকে একটু ওপরে যান, পাঞ্চ গাড়ি আছে। তার থেকে আরেকটু ওপরে যান, টাটা নেক্সান আছে। তার ওপরে আছে সাফারি, হ্যারিয়ার, এই সমস্ত গাড়ি। কিন্তু এদের মধ্যে মেজরলি সেল করছে এদের পাঞ্চ গাড়িটা এবং নেক্সান গাড়িটা। এবার এই টাটা নেক্সান আর টাটা পাঞ্চের যদি কোনো বেটার অল্টারনেটিভ অন্য কোনো কোম্পানি এনে ফেলে, তাহলে কিন্তু টাটা পাঞ্চ এবং টাটা নেক্সান দুটোরই সেল একটু হলেও কমে যাওয়ার চান্স রয়েছে। ইনফ্যাক্ট টাটার যে ইলেকট্রিক ভেহিকেলসগুলো আছে সেটা কিন্তু 2024-এ সেল একটু কম হয়েছে। 2023 যদি দেখেন তাহলে 66,690 খানার মতো গাড়ি বিক্রি হয়েছিল টোটাল ইলেকট্রিক ভেহিকেল পুরো বছরে। 2024-এ 66,581 খানার মতো গাড়ি বিক্রি হয়েছে, অর্থাৎ 0.2%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। তবে টাটা পাঞ্চের যে ইভি গাড়িটা আছে সেই গাড়িটা যদি ঠিক করে আবার সেল দিতে শুরু করে, তাহলে টাটার যে ইলেকট্রিক ভেহিকেলস তাদের সেলস ফিগারটাও উঠে যাবে। 3 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা। জানুয়ারি 2024-এ 50,659টা ইউনিট বিক্রি হয়েছে। ডিসেম্বর 2024-এ 41,424 খানা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 22.3%-এর মতো মার্কেট গ্রোথ করেছে। এবার মাহিন্দ্রার যে লাইন আপটা আছে, গাড়ির লাইন আপটা, সেটা একটু ভালো করে দেখুন। সবকটা গাড়ি কিন্তু একটু এসইউভি টাইপের গাড়ি, আবার পিওর এসইউভি গাড়িও আছে। অর্থাৎ যে সমস্ত গাড়িগুলো আছে সব গাড়িগুলো একটু বড় সাইজের গাড়ি। মাহিন্দ্রার যেটা করা উচিত, একটু হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি বা সাব 4 মিটার সিদান টাইপের গাড়ির দিকে যাওয়া উচিত ছিল। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এটা যে মাহিন্দ্রা বড় গাড়ি বানাবার জন্যেই বিখ্যাত। 4 সিলিন্ডার ইঞ্জিন হোক কিংবা 3 সিলিন্ডার ইঞ্জিন হোক, প্রচুর পরিমাণে টর্ক থাকে। এবার ছোট গাড়িগুলোতে যদি ওরকম টর্ক দেয়, যদি ওরকম পাঞ্চ দেয়, তাহলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে এদের মাইলেজটা কমে যাবে। এবার ছোট গাড়ি, মাইলেজ কম, সেটা কিন্তু কাস্টমাররা মেনে নেবে না। দেখুন টাটার যে গাড়িগুলো আছে 3 সিলিন্ডার ইঞ্জিন, তাতে কিন্তু মাইলেজ মোটামুটি দেয়, যেমন টিয়াগো আছে, টাইগার আছে, কিন্তু ওই গাড়িগুলো ভারী। কিন্তু মাহিন্দ্রার গাড়িগুলো যদি ভারী, আবার 3 কিংবা 4 সিলিন্ডার ইঞ্জিন, আবার টর্ক বেশি, পাঞ্চি ইঞ্জিন, এইসব করতে যায়, তাহলে কিন্তু মাইলেজ ডেফিনেটলি কম্প্রোমাইজ হবে। সুতরাং মাহিন্দ্রার তরফ থেকে এখন উচিত যে ছোট কোনো গাড়ি না বানানো, কারণ অলরেডি মাহিন্দ্রার যে KUV 100 আছে কিংবা হায়ার সেগমেন্টে যে আল্টুরাস G4 গাড়ি আছে, সেই দুটো ক্ষেত্রে কিন্তু এরা সাকসেস পায়নি। সুতরাং মাহিন্দ্রার যে গাড়িগুলোকে এখন এক্সিস্টিং রেখেছে সেই গাড়িগুলোই কন্টিনিউ করা উচিত, বরং এদের সেফটি ফিচার্সগুলো বাড়ানো উচিত, 6 এয়ারব্যাগ করে দেওয়া উচিত। ইনফ্যাক্ট এরা কিছু অ্যাগ্রেসিভ স্টেপও নিয়েছে, যেমন মাহিন্দ্রা যে BE6 গাড়িটা, সেটাও কিন্তু এরা কম্পিটিটিভ প্রাইস রেঞ্জেই লঞ্চ করেছে, ইভি গাড়ি হওয়া সত্ত্বেও 20 লাখ থেকে 28 লাখ টাকার মধ্যে। আবার এদের যে XCV9 গাড়িটা আছে সেটাও এরা কম্পিটিটিভ রেঞ্জেই লঞ্চ করেছে, 23 লাখে এরা প্যাক 1টা বার করেছে, প্যাক 3টার দাম এরা 32 লাখ টাকার মতো রেখেছে। সুতরাং সেদিক থেকে মাহিন্দ্রা ইভির মার্কেটটাকে আস্তে আস্তে ট্যাপ করার চেষ্টা করছে, এবং এক্সিস্টিং যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোকেও যদি ওরা আপগ্রেড করতে থাকে ফ্রম টাইম টু টাইম, তাহলে এদের 60-70 হাজারের মতো সেল প্রত্যেক মাসে চলে আসা উচিত। 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে হচ্ছে হুন্ডাই। 54,003 খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। ডিসেম্বর 2024 যদি দেখেন তাহলে 42,208 খানা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 28%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। এবার হুন্ডাইয়ের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস দেখুন, i10 গাড়ি আছে, i20 আছে, ভেনু গাড়ি আছে, এই গাড়িগুলো কিন্তু ডিসেন্ট সেল দিয়ে যাচ্ছে। বটম লাইনে থাকলেও হুন্ডাইয়ের যে অরা গাড়ি আছে কিংবা ভার্না গাড়ি আছে সেই গাড়িগুলোও কিন্তু মোটামুটি সেল একটা দিয়ে যাচ্ছে। কিন্তু এদের সেলগুলো 2 নম্বরে পৌঁছে দিতে পারবে না হুন্ডাই কোম্পানিকে। হুন্ডাইকে 2 নম্বরে পৌঁছাতে সাহায্য করছে ক্রেটা গাড়ি। ক্রেটার যে ভেরিয়েন্টগুলো আছে তাতে অনেক রকম ট্রান্সমিশন আছে, অনেক রকম ইঞ্জিন অপশান আছে, এবং ক্রেটা গাড়িটাকে এরা টাইম টু টাইম আপগ্রেডও করছে। এবার সমস্যা হচ্ছে এটা যে ক্রেটা টাইপের যদি গাড়ি একটা অন্য কোম্পানি বানিয়ে ফেলে, তাহলে কিন্তু ক্রেটার সেলটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং এরকম হবে যে ক্রেটার জন্যে হুন্ডাইয়ের সেলটা আলটিমেটলি পড়ে যাবে এবং 4-5 নম্বর পজিশনেও হুন্ডাই চলে আসতে পারে। তো যাই হোক, 1 নম্বরে চলে যাই। 1 নম্বরে হচ্ছে নান আদার দ্যান মারুতি সুজুকি।
1,73,599খানা ইউনিট বিক্রি হয়েছে জানুয়ারি 2025-এ। আপনি যদি ডিসেম্বর 2024 দেখেন তাহলে 1,30,115খানা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 33%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। এবং মার্কেট শেয়ার আগে যেখানে 39%, 40%-এর মতো থাকতো, এখন সেটা বেড়ে গিয়ে 43%-এর মতো হয়ে গেছে। মারুতির যে আর্টিগা গাড়ি আছে, ব্যালেনো আছে, ফ্রংস আছে, ভিটারা ব্রিজা আছে, গ্র্যান্ড ভিটারা আছে, এই সমস্ত গাড়িগুলোই কিন্তু এদের সেলসটাকে ধরে রেখেছে। ইনফ্যাক্ট ওয়াগানার যে গাড়িটা আছে, আল্টো গাড়িটা কিছুটা হলেও এদের সেলসটাকে ধরে রেখেছে। আর সেই জন্যেই মারুতি সুজুকি কোম্পানি এখন 1 নম্বর পজিশানে চলে এসছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আমি এরকম ভিডিও নিয়ে আসতেই থাকি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।